সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত আয়োজন কিডস হেলথে। এবং আজকের এই পর্বে আমার সাথে রয়েছেন আমাদের অতিথি ডক্টর মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম, শিশু বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি স্যার। দর্শক, আপনারা দেখছেন কিডস হেলথ। সর্বপ্রথম আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, হামরোগ আসলে জিনিসটা ঠিক কি, যদি এটা একটু এক্সপ্লেইন করতেন আমাদের কাছে। আচ্ছা, হাম রোগটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। এটা অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। এই রোগে যেটা হচ্ছে যে একটা ভাইরাস অ্যাটাক করে, ওই বিশেষ করে শিশুদেরকে, এটা বড়দেরকেও অ্যাটাক করতে পারে, কিন্তু মেইনলি এটা করে শিশুদেরকে এটা অ্যাটাক করে। ফলে হয় কি, তার শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। উপসর্গগুলি হচ্ছে জ্বর, সর্দি কাশি, চোখ লাল হয়ে যাবে যেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস, নাক দিয়ে পানি পড়বে, কাশি হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শরীরে র্যাশ হবে। হ্যাঁ, লাল র্যাশ হবে। এটা মাথা থেকে শুরু হয়ে সমস্ত শরীর দিকে ছড়িয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ভাইরাস জনিত অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। এই র্যাশটা কি অনেকটা পক্স টাইপের নাকি এটা একটু অন্যরকম? না, এটা পক্সের মতন না। পক্সের র্যাশটাকে বলি আমরা ভেসিকল। আচ্ছা, ভেসিকল তাকেই বলে যেটা হচ্ছে একটা ছোট পানির পোটলা যেরকম হয় একটা চামড়াতে। যদি তুমি নিশ্চয়ই কিছু পোড়া রোগী দেখেছো, যে কোনো জায়গায় যদি একটু পুড়ে যায়, একটা ছোট চামড়া পোটলার মতো হয়, একটু পানি পানি থাকে, ওইটাকে বলি আমরা ভেসিকল। আচ্ছা। তো পক্সে হয় ভেসিকল। আর হামে যেটা হয় সেটা হচ্ছে লাল ছোপ একটা, যেটা প্লেন থাকবে। হ্যাঁ, এরকম একটা দানা, ঠিক আমরা দানা বলবো না, একটা কালার, ডিসকালার হচ্ছে লাল রঙের, যেটাকে আমরা বলি র্যাশ। তো এই র্যাশ আর ভেসিকল এই দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। র্যাশ হচ্ছে মেজেলসে, হামে, আর ভেসিকল যেটা পানি পূর্ণ পোটলা, যেগুলি পোটলা আকারে চামড়ার মধ্যে থাকে, ওইটা হচ্ছে পক্সে। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি। এটা ঠিক কোন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয় একজন হাম রোগী? এই ভাইরাসটার অ্যাকচুয়ালি একটা কঠিন সায়েন্টিফিক নাম আছে, কিন্তু আমি এটাকে আমরা মিজেলস ভাইরাসই বলবো। তো এটা হচ্ছে একটা প্যারামিক্সো ভাইরাস। আচ্ছা, হ্যাঁ, এটা অরিজিনাল, এটা হচ্ছে ফ্যামিলি হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। তো এটাকে আমরা সাধারণদের সুবিধার্থে আমরা মিজেলস ভাইরাস বলি থাকি। জি স্যার। এই ভাইরাসটা কি বায়বীয়, পানীয় না কিছু আছে? এটা ছোঁয়াচে তো বটেই। এটা সাধারণত সর্দি কাশি, হাঁচি কাশি যেটাকে বলে, এটাকে বলে আমরা ড্রপলেট। হ্যাঁ, ড্রপলেট যেটাকে বলে এয়ারবর্ন। কোনো এক জায়গায় অনেক লোকের গ্যাদারিং হয়েছে, সেখানে যদি কারো হামের ভাইরাস থাকে কারো শরীরে, বা হাম আক্রান্ত হয়ে থাকে, সে যখন হাঁচি কাশি দিবে, তার এই হাঁচি কাশির সঙ্গে যেটা বের হবে, এটার সঙ্গে এই ভাইরাসটা থাকবে। সো আমরা এটাকে বলতে পারি এয়ারবর্ন ইনফেকশন। জি স্যার। সো এটা পানিবাহিত না, এটা হচ্ছে বায়ুবাহিত, যেটা হাঁচি কাশির সঙ্গে, যে কারণে অত্যন্ত দ্রুত ছড়ায়, এবং যেই কারণে আমরা সবাইকে বলি মাস্ক ইউজ করার জন্য। জি স্যার। স্যার, যখন একজন হাম আক্রান্ত ব্যক্তির, অনেক যেমন ডক্টর বলে থাকেন যে হাম রোগটি ছোঁয়াচে নয়, আবার অনেকে বলে থাকেন এটি ছোঁয়াচে রোগ, আসলে এটি ছোঁয়াচে নাকি ছোঁয়াচে না, এবং ছোঁয়াচে হলে এ দ্বারা কি মা বাবা আক্রান্ত হতে পারে? হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, এবং যতগুলি ছোঁয়াচে রোগ আছে তার মধ্যে প্রথম সারির শক্তিশালী ছোঁয়াচে রোগ। আচ্ছা। বাবা মার অ্যাকচুয়ালি, যেমন আমার যতদূর মনে পড়ে, আমার ছোটবেলায় হাম হয়েছিল। আচ্ছা। আমাদের সময় হামের টিকা ছিল না। আমাদের সময়, আমাদের বয়সী বা আমাদের প্রজন্মের যারা আছে, তাদের কিন্তু ন্যাচারাল হাম হয়ে যায়। আচ্ছা। সো একবার হয়ে গেলে 99.9% ক্ষেত্রে দ্বিতীয়বার হাম হয় না। কিন্তু আমার বয়সী যদি কারো হাম না হয়ে থাকে এবং হামের টিকা যদি না দিয়ে থাকে, তার কিন্তু হাম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। আর একজন বাবা মা বাইরে থেকে হামের ভাইরাসটা ক্যারি করে নিয়ে আসতে পারে। সে যদি বাসায় এসে হাঁচি কাশি বা বিভিন্ন ভাবে ট্রান্সমিট করতে পারে, কিন্তু বাচ্চাদের মধ্যে, সুতরাং বড়দের থেকেও সম্ভব। কিন্তু মেইনলি এটা হচ্ছে
ছোটদের থেকে হচ্ছে, ছোটদের ট্রান্সমিশন হচ্ছে মেইনলি। আচ্ছা, দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন কিডস হেলথ কিডস ক্রিয়েশন টিভির একটি বিশেষ আয়োজন, এবং আজকে আমাদের সাথে আছেন ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। এবং আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন, কেননা আজকে আমাদের যে অনুষ্ঠান তার বিষয়টি যথেষ্ট সময়োপযোগী, যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ, হামের প্রকোপ। এবার আমি চলে যাচ্ছি আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে MMR, এটা খুব সম্ভবত হামেরই একটি টিকা। স্যার, এই টিকাটা ঠিক কেন দেওয়া হয়, বা এটা কি হাম ছাড়া অন্য কোনো ক্ষেত্রেও প্রযোজ্য? MMR কথাটা হচ্ছে 3টা রোগের অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, প্রথম এমটা হচ্ছে মামস, মেজলস Measles, এন্ড রুবেলা। আচ্ছা আচ্ছা, তার মানে 3টা রোগের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেটাকে বলি আমরা MMR। আমাদের জাতীয় টিকা দান কর্মসূচি, যেটাকে বলা হয় EPI, জি, সেটাতে বলা আছে যে একটা শিশু জন্ম নেওয়ার পর তাকে 9 মাস বয়সে আমরা আজকাল যেটা আমরা দিচ্ছি MMR দিচ্ছি না, আমরা দিচ্ছি MR, মেজলস অ্যান্ড রুবেলা। আমরা দিচ্ছি যেটাকে বলে MR। 9 মাস বয়সে দিচ্ছি একটা, দ্বিতীয় ডোজ দিচ্ছি আমরা 15 মাস বয়সে। সাধারণত হামের টিকা দেওয়া হয় 2টা ডোজ, একটা হচ্ছে 9 মাস বয়সে, আরেকটা দেওয়া হয় 15 মাস বয়সে। আচ্ছা, তবে যখন খুব প্রকোপ হয় তখন তৃতীয় একটা ডোজ দেওয়া যেতে পারে, তবে দ্বিতীয় এবং তৃতীয় ডোজের মাঝখানে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা থাকতে হবে অন্ততপক্ষে 4 সপ্তাহের গ্যাপ। আচ্ছা, তো সাধারণত আমরা 2টা ডোজই দেই, এটা একটা রুটিন ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায়। জি স্যার, এবার একটু আমরা দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে অনেকে আমাদের সাধুবাদ জানাচ্ছেন আজকের এই আয়োজনটিতে, এবং আমাদের একজন দর্শক মিরাদুল ইসলাম মুনিম স্যার, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে হাম কি বড়দের হতে পারে, এবং তিনি আরো একটি বিষয় জানতে চেয়েছেন, সেটি হচ্ছে ছোটকালে হামের টিকা দেওয়া হয়েছে কিনা জানি না, এখন কি করা উচিত? আচ্ছা, যেটা হচ্ছে যে এখানে প্রশ্ন হচ্ছে 2টা। স্যার, একজন দর্শক কল করেছে স্যার, এনার প্রশ্নটি নিয়ে তারপরে একসাথে আমরা চলে যাচ্ছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার একটা ছোট বাচ্চা আছে, তিন মাস। আচ্ছা, শুরু থেকে মানে জন্মের 6-7 দিন পর থেকে ছোট ছোট ঘামাচির মতো কি যেন একটা দেখা যাচ্ছে। আচ্ছা, যখন একটু গরম বেশি পড়ে তখন একটু বেশি দেখা যায়, আর গরম যখন কম থাকে তখন কম দেখা যায় একটু। আচ্ছা, বিষয়টা হাম কি না। জি 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 জি, দর্শক অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটির উত্তর আপনারা পেয়ে যাবেন আমাদের পর্দায়। স্যার, আপনি প্রথমে আমাদের দর্শক যিনি মিরাদুল ইসলাম, উনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন সেটির উত্তর দিয়ে তারপরে আমরা এনার প্রশ্নে চলে যাই। ওনার বাচ্চার বয়স 3 মাস। জি, ঠিক। উনি যেটা বলছে গরমে বাড়ে, গরম না হলে কমে না। জি, এটার সঙ্গে হামের কোনো সম্পর্ক নেই, এবং এটা হামের না। আর হাম হতে গেলে জ্বর থাকে, শরীরে র্যাশ থাকবে, আর চোখ লাল থাকবে, আচ্ছা, সর্দি কাশি থাকবে। জি, জি। সুতরাং আমাদের এখন সবাই একটু আতঙ্কিত, সব বাবা মা, যে শরীরে একটু লাল লাল কিছু হলে পরে ভাবছে, যেটা আমরা আগে সবসময় ঘামাচি হিসেবে দেখতে পারি, ওটা দেখলেও কিন্তু ওনারা প্যানিকড হয়ে যাচ্ছে। সো এটা হাম না। আচ্ছা স্যার, আরেকটি প্রশ্ন যেটা আমাদের দর্শক করেছিলেন সেটা হচ্ছে হাম কি বড়দের হয়, এবং একই সাথে তিনি জানতে চেয়েছেন ছোটকালে হামের টিকা দেওয়া হয়েছে কিনা সেটা তিনি জানেন না, এখন কি করা উচিত? আচ্ছা, এখানে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটার উত্তরটা কিন্তু আমি আগেই দিয়েছি, যে হাম বড়দের হতে পারে যদি তার কখনো না হয়ে থাকে। এটা হচ্ছে মেইন জিনিস। যেহেতু বড়দের, আমাদের যে বয়সে আমাদের সময় হামের টিকা ছিল না, সুতরাং আমাদের শরীরে একটা প্রকৃতিগতভাবে হাম প্রতিরোধের ক্ষমতা রয়ে গেছে। কিভাবে? আমাদের ছোটবেলায় যাদের হাম হয়েছিল প্রাকৃতিকভাবে, তাদের শরীরে হামের এগেইনস্টে একটা অ্যান্টিবডি থাকে, যে অ্যান্টিবডিটা হামের জীবাণু ঢুকলেও ফাইট করে হাম হতে দেয় না। এখন যদি আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা বলি ইমিউনিটি যদি কমে যায়, এবং আমাদের যদি আগে হাম না হয়ে থাকে, তাহলে অবশ্যই হাম হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা হলো, একটা বাচ্চার হামের টিকা দেওয়া হয়েছিল কি হয় নাই, এটা যদি কেউ কনফিউজ হয়, তাহলে কিন্তু
অ্যান্টিবডি চেক করা যায়। যেমন আমরা যদি অ্যান্টিবডি চেক করি, খুব সফিস্টিকেটেড ল্যাবরেটরিতে অ্যান্টিবডি চেক করি, তাহলে কিন্তু আমরা অ্যান্টিবডি দেখতে পারি। আর যদি মনে হয় যে না, মিস করে গেছে, তাহলে হয়তো একটা টিকা নেওয়া যেতে পারে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গিয়েছেন। এবারে আরেকজন দর্শক জিনাত শাহনাজ ম্যাম, উনি জানতে চেয়েছেন হু সাফার্স ফ্রম ইট, অনলি দ্য স্মল চিলড্রেন অর নট? স্যার, আপনি যদি একটু বলতেন। যে কোনো ইনফেকশাস ডিজিজ সেই সাফার করবে যার শরীরে সেই রোগের প্রতিরোধ ক্ষমতা নেই। তো রোগের প্রতিরোধ ক্ষমতা হয় দুইভাবে। একটা হচ্ছে তাকে যদি টিকা দেওয়া হয়, ভ্যাকসিনেটেড থাকে, তাহলে তার শরীরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতার ডেভেলপ করে থাকে। এটা হলো একটা। এটা হচ্ছে একটু আর্টিফিশিয়াল ওয়েতে। আর ন্যাচারাল ওয়ে যার হার্ম হয়ে গেছে অলরেডি, তার শরীরে প্রকৃতিগতভাবে ন্যাচারালি সেই রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় তার প্রকৃতিগত ইমিউনিটি ডেভেলপ করার কারণে। সুতরাং এখানে দেখা যাচ্ছে বড়দের থেকে ছোটদের মেইনলি হার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জি স্যার। স্যার, আপনার অনুমতি নিয়ে আরেকজন দর্শকের ফোন। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, জি স্যার, আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন আপনার পরিচয় দিয়ে। আমি উত্তরা থেকে বলছিলাম। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল জি যে শিশুদের তো 1 বছর বয়সের মধ্যে গুরুত্বপূর্ণ 6টা টিকা দেওয়া হয়, এর মধ্যে হামের টিকাটাও গুরুত্বপূর্ণ একটা টিকা থাকে। জি তো এই 6টা টিকা দেওয়ার পর এখন যে হামের যে একটা মানে ইয়া চলতেছে, এটা আসলে কেন? তাহলে কি ওই যে 1 বছরের সময় যে হামের টিকাটা দেওয়া হলো, এটা কার্যকারিতা কাজ করছে না ঠিক মতো, যার কারণে এই হামের একটা মহামারীর মতো আকার ধারণ করেছে? জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি আমাদের পর্দায় পেয়ে যাচ্ছেন। স্যার, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, কেন এখন হামের এরকম হলো, এরকম হঠাৎ করে প্রকোপ বেড়ে গেল? জি, তো এটার উত্তর দিতে গেলে আমাকে পিছনে ফিরতে হবে 2020 সাল। 2020 সালে কি হয়েছিল? বিশ্বজুড়ে করোনার মহামারী কোভিড-19 সময় কি ছিল? লকডাউন ছিল। মানুষ ঘরের বাইরে বের হতো না, বিশেষ করে হসপিটালেও যেত না। এবং আমাদের অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরকে কিন্তু বাড়ি ভাড়াও দিত না। কারণ বাড়িওয়ালার তখন চিন্তা করতো যে সে হয়তো হসপিটাল থেকে কোনো এই কোভিডের রোগ জীবাণু নিয়ে আসছে। এবং মানুষ কিন্তু তখন একান্ত প্রয়োজন না হলে পরে, মুমূর্ষু না হলে হসপিটালে যেত না। আপনারা সবাই জানেন যে বাচ্চাদের জন্য একটা হেলথ কেয়ার প্রোগ্রাম থাকে, যেটাকে বলে ওয়েল বেবি ক্লিনিক। ওয়েল বেবি ক্লিনিক হচ্ছে একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে কিনা, ঠিক মতো গঠন হচ্ছে কিনা, সে টিকা পাচ্ছে কিনা, তার শারীরিক গঠন কিরকম হচ্ছে, তার খাদ্যাভ্যাস কি হচ্ছে, তার অন্যান্য স্বাস্থ্য বিষয়ক স্ক্রিনিং যেটা করে। তো দেখা গেল যে কোভিডের কারণে 2020 এবং 2021 দুইটা বছর কিন্তু খুব বেশি রকম আমাদের হসপিটালে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যায়। ফলে এই 2 বছর কিন্তু টিকা দেওয়ার যেই একটা প্রবণতা ছিল, ওইটা খুবই নেমে যায়। আচ্ছা, এর সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, একটা পার্টিকুলার এলাকা, কোনো রিজিয়ন, কোনো অঞ্চল বা কোনো দেশে কোনো একটা সংক্রামক রোগ না হওয়ার কারণ মানে সংক্রামক রোগ প্রতিরোধের জন্য শরীরে মানুষের একটা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এটাকে বলে হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটি যদি আমরা অর্জন করতে পারি, সেটা এই হার্ড ইমিউনিটি অর্জন করলে পরে দেখা যাবে যে সেই রোগটা ম্যাক্সিমাম জনগণের মধ্যে ছড়াচ্ছে না। তো হার্ড ইমিউনিটি আনতে গেলে শিশুদেরকে 95%-এর বেশি টিকার আওতায় আনতে হবে। তো টিকা হচ্ছে দুইটা, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ, এটা 9 মাসে একটা, এটা 15 মাসে একটা। 2020 সালের পরে দেখা গেল যে এই টিকাদানের যে রেটটা 95%-এর অনেক নিচে নেমে গেল। ফলে আমাদের শরীরে যে প্রাকৃতিক যে ক্ষমতা, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, হার্ড ইমিউনিটি কমে যায়। এবং এছাড়াও গত 2-3 বছর, গত 5-7 বছর যাবত কিন্তু টিকাদানের প্রবণতাটা একটু কম ছিল বিভিন্ন কুসংস্কার এবং বিভিন্ন সমস্যার কারণে। ফলে আমাদের হার্ড ইমিউনিটি
এত বেশি কমে যায় যে আমাদের প্রাকৃতিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এটা চরম আকারে ধারণ করছে। এবারে আমাদের আরেকজন দর্শক শরীফ সরকার, তিনি জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের হাম বা হামের টিকা দেওয়ার পরবর্তী সময়ে কি পুনরায় হাম হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? অ্যাকচুয়ালি হামের টিকা দেওয়ার আমরা বলছি দুইটা ডোজ, একটা ডোজ 9 মাসে, একটা 15 মাসে। তো আপনি যখন একটা টিকা দেন, প্রথম টিকাটা দেন, ওই টিকাটাতে কিন্তু ফুল প্রোটেকশন হচ্ছে না। আপনি যখনই দুইটা টিকা দিয়ে দিবেন তখনই ওই বাচ্চাটার 95 থেকে 97% চান্স যে তার হাম হবে না। কিন্তু হাম হবেই না আমরা কিন্তু এটা 100% বলতে পারি না, 2 থেকে 3% ক্ষেত্রে হতে পারে, এবং সেটা কিন্তু বিরাট আকার ধারণ করবে না, এটা খুব একটা জটিল আকার ধারণ করে না। হামের টিকা দেওয়ার পরও যদি হাম হয় সেই হামটা কিন্তু খুব জটিল আকার ধারণ করে না। সুতরাং আমরা শিওর থাকতে পারি যে 95 to 97% চান্স যে দুইটা টিকা যদি দেওয়া হয় তাহলে হাম না হওয়ার সম্ভাবনাই বেশি। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকেও এবং স্যার আপনাকেও। দর্শক, চলছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা। আয়োজনের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। দর্শক আসসালামু আলাইকুম, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। স্যার, এবারে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে এই যে হাম, আমরা জানি হামের অজস্র বা অনেক ডোজ টিকা রয়েছে, তবে এর কি নির্দিষ্ট কোনো ওষুধ রয়েছে যেটা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা দেখি? দুঃখজনকভাবে হামের এখনো কোনো ওষুধ বের হয়নি। মানে হামের ওষুধ কি হবে? অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিভাইরাল। হাম যেহেতু একটা ভাইরাস জনিত রোগ এবং এটার জন্য একটা অ্যান্টিভাইরাল একটা ওষুধ লাগবে, সেই ওষুধটা এখনো পর্যন্ত বের হয় নাই। তবে হাম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে হামের জন্য আমরা মেইনলি যেটা করি, ভিটামিন এ ক্যাপসুল স্টার্ট করি। ভিটামিন এ ক্যাপসুলটা হচ্ছে সবচেয়ে জরুরি অংশ হামের চিকিৎসার। দ্বিতীয় যেটা হচ্ছে যে তার যদি জ্বর থাকে, জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া। 3 নম্বর যেটা হচ্ছে তার পুষ্টিকর খাওয়া দেওয়া। 4 নম্বর হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি এবং অন্যান্য ভিটামিন দেওয়া। এগুলি হচ্ছে যেটাকে বলি আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট। সুতরাং হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। স্যার, একজন শিশুর যখন হাম হয় তখন তার ঠিক কোন বিষয়টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা দেখি চর্ম হতে পারে বা শরীরের অভ্যন্তরীণ কিছু, স্যার কোন বিষয়টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? হাম হলে পরে আমরা শিশুদের সবচেয়ে বেশি ভয় পাই হামজনিত নিউমোনিয়া হয়ে যাওয়া। হামের কারণে তার কান পেকে যেতে পারে, আমরা বলি অটাইটিস মিডিয়া। হামের কারণে তার প্রচন্ড ডায়রিয়ার জনিত রোগ হতে পারে। হামের কারণে তার ব্রেনের মধ্যে ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি এনকেফালাইটিস। এছাড়া হার্টের উপর, ইভেন আমরা যেটা বলি যে কোনো ক্ষেত্রে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো অর্গানই এফেক্টেড হতে পারে। তবে সবচেয়ে বেশি আমরা যে জিনিসটাকে নিয়ে আমরা ডিল করি সেটা হচ্ছে নিউমোনিয়া হামের। আচ্ছা আচ্ছা স্যার, হাম এবং চিকেন পক্স যেটা রয়েছে এটার মধ্যে ঠিক কি কি ধরনের পার্থক্য রয়েছে? আচ্ছা, পার্থক্য আমি প্রথমে একটু বলেছিলাম আগে যে হামের যেই র্যাশটা হয় সেটা হলো ম্যাকুলোপেপিউলার, এটা হবে ফ্ল্যাট লাল রঙের। আর চিকেন পক্সের যেটা হবে সেটা হচ্ছে ওই যে বলেছিলাম ভেসিকল, মানে মনে হচ্ছে ছোট পানির পোটলা। নাম্বার 1। শুরুতে আলোচনা নাম্বার 2, হামের বেলায় সর্দি কাশি চোখ লাল থাকতে হবে, কিন্তু চিকেন পক্সের বেলায় সর্দি কাশি মানে না থাকার সম্ভাবনাই বেশি, জ্বর থাকতেও পারে। হামের তীব্রতা অনেক বেশি, কিন্তু চিকেন পক্সের তীব্রতাটা এতটা বেশি না। আর হামের যে র্যাশ সেটা মুখমণ্ডল মাথা থেকে শুরু হয় নিচের দিকে যায়, আর চিকেন পক্সের যেই ভেসিকল গুলি হয় সেগুলি নিচের থেকে শুরু হয়ে উপরের দিকে, মানে উল্টা।
জিনিসটা বিপরীত হয়ে ডিরেকশনটা থাকে, উল্টা। উল্টা হয়। স্যার, যখন একজন শিশুর হাম হয় তখন কি তার খাদ্যাভ্যাসে কোনো বিধিনিষেধের ব্যবস্থা থাকে নাকি সবকিছুই খেতে পারে? খাদ্যাভ্যাসের বিধি নিষেধ তো না বটে, কিন্তু তাকে পুষ্টিকর খাওয়া দিতে হবে। আচ্ছা, তাকে, কারণ এই পুষ্টিকর খাদ্যটাই তার শরীরের যেই ইমিউনিটি সেটাকে বুস্ট আপ করবে। এবং আমরা জানি যে হাম মারাত্মক আকার ধারণ করে যেই সব বাচ্চাগুলি পুষ্টিহীনতায় ভুগে, যেটাকে বলি আমরা ম্যাল নিউট্রিশন। সুতরাং বাচ্চাকে পুষ্টিকর খাওয়া দিতে হবে, প্রচুর ফ্লুইড দিতে হবে, প্রচুর ভিটামিন দিতে হবে, ভেজিটেবল দিতে হবে, এবং আচ্ছা। এক কথায় পুষ্টিকর খাওয়া। স্যার আপনি বললেন এখনই মাছ মাংসের কথা, তবে স্যার বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের বেশ কিছু মানুষ এটা মনে করে থাকে যে হাম আক্রান্ত শিশুর যদি আপনি মাছ বা মাংস খেতে দেন তাহলে সেটা নাকি আরো বেড়ে যায়। সেই ব্যাপারে আপনার অভিমত কি? এগুলি আসলে আমরা কুসংস্কারে আক্রান্ত জাতি। আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের জ্বর আসলে ভাত খাওয়া বন্ধ করে স্যার দিত। আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু আমি ফোনটা রিসিভ করছি। Sure. দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন। খুব সম্ভবত নেটওয়ার্কটা আমাদের চলে গিয়েছে। স্যার আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে গ্রামীণ মানুষদের, দুঃখিত স্যার, জি আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জিনা সাহেব বলছিলাম। জি ম্যাম। আমি এক্সেল একাডেমিতে কাজ করি। তো আমি আমাদের স্কুলের বাচ্চাদের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম যে ওদের যাদের এখনো বোধহয় হামের প্রতিষেধক বোধহয় আমাদের দেশে এখনো খুব বেশি প্রচলন হয়নি, তাই না? জি ম্যাম। তো আমাদের এখন ব্যবস্থা করা হয়েছে আগামীকাল বাচ্চাদেরকে হামের যে প্রতিষেধক দেওয়া হবে। তো কোন কোন বয়স পর্যন্ত দেওয়া যায় আচ্ছা এটা জানতে চাচ্ছি। আর হাম আর নিউমোনিয়া কি একসাথে হতে পারে? আর জ্বর হলে কি হামের ভ্যাকসিন কি দেওয়া যায় কিনা? অসংখ্য ধন্যবাদ ম্যাম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার ব্যাপারে, আমি নিজের জন্য এম আই ইমিউন টু ইট? বিকজ আমি গুগলে দেখলাম 1957 এর আগে যারা বোর্ন তাদের বোধহয় ওরা ইমিউন টু হতো। আচ্ছা আচ্ছা কয়েকটা প্রশ্ন দেখেছি। আচ্ছা, জি ম্যাম অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। স্যার আপনি যদি একটু বলতেন। হামের প্রতিষেধক অবশ্যই বের হয়েছে, যেটা বলে টিকা। হাম রোগ হয়ে গেলে সেটা ট্রিট করার জন্য অ্যান্টিভাইরাল নেই, কিন্তু প্রতিষেধক হচ্ছে যে আমরা একটা রোগ হতে দিব না। সেই রোগটা হতে না দেওয়ার জন্য যেই আমাদের হাতের অস্ত্র আছে সেটাকে বলে ভ্যাকসিন। তো ভ্যাকসিন দিয়ে আমরা করতে পারি। আর ভ্যাকসিন যেটা হচ্ছে যে প্রথমে স্কুলের বাচ্চাদেরকে বাবা মার কাছে জিজ্ঞেস করতে হবে যে আপনার ভ্যাকসিনেশন কার্ডটা একটু দেখান। যদি দেখা যায় যে সে 9 মাস এবং 15 মাস বয়সে সে পেয়েছে, তার ভ্যাকসিনেশন কমপ্লিট, এবং তাকে একটা থার্ড ডোজ দেওয়া যেতে পারে। সুতরাং হামের টিকা দেওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই, তবে দুইটা যদি টিকা দেওয়া হয়ে থাকে তাহলে আমরা ধরে নিব সে ইমিউন। তাকে প্রিকশন হিসাবে একটা ডোজ দেওয়া যেতে পারে। এটা হচ্ছে কথা। আর যদি কারো হাম এবং নিউমোনিয়া অবশ্যই একসঙ্গে হতে পারে। এটা এখানে দুইভাবে হয়। একটা হচ্ছে যে তার নিউমোনিয়া হচ্ছে এর মধ্যে হাম হয়ে গেল, কিংবা হাম হলো হামের জটিলতা হিসাবে নিউমোনিয়া হতে পারে। 4 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমরা কারো যদি জ্বর থাকে, জ্বর বা সর্দি কাশি, যদি আমরা সাসপেক্ট করি যে বাচ্চাটার হাম হয়েছে কিংবা বাচ্চাটার প্রচন্ড জ্বর, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই টিকা দিব না। আমরা যে কোনো টিকা দেওয়ার আগে দেখে নেই বাচ্চাকে বা বাচ্চার গার্জিয়ানকে বলি যে আপনার বাচ্চার যদি জ্বর থাকে অনেক বেশি, তাহলে জ্বর ভালো না হওয়া পর্যন্ত আমরা টিকা দিব না। আচ্ছা স্যার, আরেকটি ব্যাপার মনে হয় তিনি জানতে চেয়েছিলেন যে যিনি সেটা বলেন 1996 সালের না, এ ব্যাপারে 67 বা 68 সালে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে দেখা গেছে যে আমি আগেই বললাম যে আমাদের ইপিআই প্রোগ্রাম, ভ্যাকসিনেশন প্রোগ্রাম স্টার্ট হয় 1978 সালে। সো 78 সালের পর থেকে বাচ্চারা বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশের ওরা রেগুলার টিকা পেয়ে আসছে। 67 সাল বা 70 সালের আগে টিকার এরকম কোনো অর্গানাইজড কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু দেখা গেছে যে ওই সময়কার ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু হাম কিংবা চিকেন পক্স কিংবা মামস কিংবা রুবেলা এই ধরনের রোগ কিন্তু অহরহ হয়ে গেছে। সুতরাং আমরা ধরে নেই যে তাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। কিন্তু সেইটাকে বেস করে কিন্তু আমরা বলবো না যে তাদের হতে পারে না, হতে পারে। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলাদেরকে আমরা বলি হামের রোগীদের থেকে, যার সর্দি কাশি জ্বর র্যাশ,
তাদের থেকে দূরে থাকা। আচ্ছা, জি স্যার। আর আরেকটি ব্যাপার যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, যে গ্রামীণ মানুষদের এই চিন্তাধারাটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যে মাছ মাংস খাওয়ার যে বিধিনিষেধটা। আচ্ছা, এটা গ্রামের না, এটা আমার ঢাকা শহরে ছিল। আমার মনে আছে যে ছোটবেলায় যখন আমাদের জ্বর হতো, হ্যাঁ। জাস্ট ভাত খাওয়াটা বন্ধ করে দিত, বার্লি দিত, যেটা খাওয়ার যেটা মনে হতো একটা মানে কি বলবো বিষ, কিংবা পাউরুটি, একটু দুধ দিয়ে ভাত বন্ধ করে দিত। তারপরে গায়ের মধ্যে যত ধরনের কম্বল বা এই মোটা কাপড়, ভারী কাপড় দিয়ে দেওয়া হতো। এগুলি সব কুসংস্কার। হামের মধ্যে কোনো খাওয়া মাছ মাংস তো অবশ্যই বেশি করে দিতে হবে, যাতে করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা, নিউট্রিশনটা বাড়লেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমাদের দর্শকদের প্রশ্নে চলে যেতে চাচ্ছি। এখানে অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করছে। আমাদের একজন দর্শক এম শাহরিয়ার, তিনি জানতে চেয়েছিলেন যে কফলিক স্পট জিনিসটা ঠিক কি? আচ্ছা, কপ্লিক স্পটটা হচ্ছে এটা হামের একটা নিদর্শন, যেটাকে বলি আমরা একটা সাইন। এটা সাধারণত মুখের মধ্যে হয়। মুখের মধ্যে যে মোলার টিথ আছে, যেটাকে আমরা কি বলে, মোলার টিথের বাংলা কি বলে, যেটাকে বলা হয় যে একটা ওই যে যে পিছনের দিকে যেই শক্ত দুইটা দাঁত থাকে নিচের দিকে উপর দিকে, সেটাকে বলা হয় মোলার টিথ। ওই মোলার টিথের পাশে যেই ওরাল ক্যাভিটি, মুখের নরম অংশটা, সেইখানে কিছু কিছু লবণের দানার মতো, যেটাকে আমরা বলি গ্রেইন ইন দ্য সি, এটা লাল বেইজের মধ্যে লবণের মতো দানা দানা কতগুলি স্পট দেখা যায়। এই স্পটগুলিকে বলা হয় কপ্লিক স্পট। এই কপ্লিক স্পটটা হচ্ছে হামের একটা সুনির্দিষ্ট একটা নিদর্শন। এই কপ্লিক স্পটটা জ্বরের সঙ্গে সঙ্গে শুরু হয় এবং র্যাশটা বের হওয়ার আগেই এটা আবার অদৃশ্য হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায়। এই কপ্লিক স্পট ডিসঅ্যাপিয়ার করার পরেই শরীরের র্যাশগুলি দেখা দেয়। স্যার, আপনি আজকের অনুষ্ঠানের শুরুতে মেসেলস বা এই টাইপের বিষয় নিয়ে কিছু কথা বলছেন। স্যার, এই জিনিসটা আসলে ঠিক কি? কোনটা স্যার, শুরুতে যেটা বলছেন মেসেলস বা এই ধরনের কিছু হাম রিলেটেড। মিজলস? হ্যাঁ হ্যাঁ স্যার। হামের ইংলিশই হচ্ছে মিজলস। আচ্ছা, এই বিষয়ে একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে if someone is born before 1970 are they immune? আমি কিন্তু অলরেডি উত্তরটা দিয়েছি। আচ্ছা, তিনি আবার জানতে চেয়েছেন। আচ্ছা, আবার বলি। আমরা 70-এর আগে হামের এই ইপিআই এর কোনো এরকম টিকার কোনো প্রোগ্রাম অর্গানাইজ ছিল না। আচ্ছা। এবং আমার নিজেরও হয়েছে হাম। সুতরাং আমরা ধরে নিতে পারি যে তাদের একটা প্রাকৃতিক তার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমি আগেই বলেছি যে একটা অঞ্চলে বা একটা দেশে যদি আমরা যে কোনো টিকার বিশেষ করে হামের টিকার যদি 95%-এর উপরের জনসংখ্যাকে যদি আমরা 2টা হামের টিকা দিতে পারি, তাহলে সেই এলাকার যাদের টিকা দেওয়া হয়ও নাই তাদেরও কিন্তু মোটামুটি হামের রোগ থেকে বেঁচে থাকতে পারে, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। সুতরাং 70-এর আগে যারা জন্ম নিয়েছিল তারা হার্ড ইমিউনিটির বদৌলতে হাম না হওয়ার সম্ভাবনা বেশি, প্লাস তাদের হয়তো বা আগে হাম হয়ে গিয়েছিল। সুতরাং তারা মোটামুটি আমরা, তবে হবে না যে সেটা বলতে পারি না। স্যার, একজন স্টুডেন্ট যদি স্কুলে যায় সেক্ষেত্রে দেন এটা কতটা ডেঞ্জারাস হতে পারে সেই স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের জন্য হামের প্রকোপটা বা ছড়ানো, যদি একজন মানে কোন স্টুডেন্ট, যে স্টুডেন্টের হাম হয়েছে? জি জি। আমি প্রথমেই বলেছি যে হাম হচ্ছে যতগুলি সংক্রামক রোগ তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংক্রামক রোগ। সুতরাং একটা হামের বাচ্চা, যেই বাচ্চার জ্বর উঠেছে এবং হাম র্যাশ উঠেছে, তাদের প্রথম 4 থেকে 5 দিন তাদের শরীর থেকে সর্দি কাশি থেকে খুবই দ্রুত অন্যান্য বাচ্চাদের ছড়ানো হতে পারে। সুতরাং আমি প্রত্যেকটা টিচারকে রিকোয়েস্ট করব যে আপনারা যখন বাচ্চারা আসবে, বাচ্চাদেরকে একটু স্ক্রিনিং করবেন যে কার সর্দি কাশি জ্বর আছে। তাদেরকে অন্তত পক্ষে সর্দি কাশি জ্বর র্যাশ যদি থাকে, অন্তত পক্ষে তারা যেন 1 সপ্তাহ যেন স্কুলে না আসে, কারণ আমরা জানি যে র্যাশ 4 থেকে 5 দিন পর্যন্ত সংক্রামক থাকে। স্যার, হাম এবং রুবেলার মধ্যে ঠিক কি টাইপসের ডিফারেন্স রয়েছে? হাম আর রুবেলা হচ্ছে বলা যায় কাজিন। আচ্ছা। একটা মাইল্ডার ভার্সন, মানে হামটা হচ্ছে একটু বেশি সিরিয়াস, রুবেলাটা হচ্ছে একটু কম সিরিয়াস। হামের মধ্যে জ্বর হয় অনেক বেশি, রুবেলাতে জ্বরটা হয় একটু কম।
হামের মধ্যে যে র্যাশগুলি হয় এই র্যাশগুলি হয় প্রকট, রুবেলাতে হয় একটু বেশি। হামের থেকে শিশুদের মারাত্মক জটিলতা ধারণ করতে পারে, যেটা আগেই বলেছি আমি, যে নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, ব্রেইনে ইনফেকশন হতে পারে, যেটাকে বলে আমরা এনকেফালাইটিস, দিয়ে বাচ্চাগুলি খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারে। এবং এইবার আমরা দেখছি যে অনেক মৃত্যু হচ্ছে। কিন্তু রুবেলাতে সাধারণত তীব্রতা বা জটিলতা খুবই কম। এটা জ্বর হয়, র্যাশ হয়, র্যাশগুলি আস্তে আস্তে চলে যায়। কিন্তু রুবেলাকে আমরা ইম্পর্টেন্ট বলি গর্ভবতী মহিলাদের জন্য। গর্ভবতী মহিলাদের যদি রুবেলা হয় তাহলে তার যে শিশু জন্ম নিবে সে একটা ডিফেক্ট নিয়ে জন্ম নিবে, সেটাকে বলে কনজেনিটাল রুবেলা সিনড্রোম, যেটাতে তার হার্টে সমস্যা হতে পারে, ব্রেনটা ছোট হয়ে যেতে পারে, যেটাকে বলে আমরা মাইক্রোক্যাফালি, চোখে ক্যাটারাক্ট থাকতে পারে, হিয়ারিং এ প্রবলেম হতে পারে। সেই জন্য গর্ভবতী মহিলাদের জন্য রুবেলাটা ডেঞ্জারাস, আর হামটা যে কোনো শিশুর জন্যই ডেঞ্জারাস। জি স্যার, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ অনুষ্ঠান উপভোগ করলাম। আমরা আশা করছি দর্শকদেরও যথেষ্ট ভালো লেগেছে। স্যার, আমি আপনার অনুমতি নিয়ে আজকের আয়োজনটি শেষ করতে চাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ কষ্ট করে বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনা করার জন্য, এবং দর্শকদেরকেও ধন্যবাদ, তারা খুবই ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। জি স্যার, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলের সাথে দেখা হবে আবারও আগামী সপ্তাহে আরেকটি আয়োজনে অন্য একটি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই, জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। For more updates,